আমার সাইনকে দিয়েছিল তুমি? কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। মনে আছে তানভীর একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলছিল? হ্যাঁ, মনে আছে। আমাকে এমনই একটা কাগজে সাইন করতে বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ? ভাইয়া বলছিল বিয়ের। আমি তখন সেভাবে গুরুত্বই দেইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করেছে। আবির কপাল গুটিয়ে জানতে চাইল কেন আমার নাম বলছিল। মনে আছে? হ্যাঁ, এটাও মনে আছে। বিয়ের কথা বলা আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করছিল আমাকে যার তার কাছে বিয়ে দিলে আমার আপত্তি আছে কি না। আমিও সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, তুমি যাকে বলবে তাকে বিয়ে করে নিব। আমার সত্যি তখন কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনে আপনি ছিলেন না। আমার চোখে আমার ভাই সবার সেরা ছিল। সে যা বলতো আমি সব কিছুই মেনে নিতাম। ভাইয়া তখন আপনাকে বিয়ে করার কথা বলছিল, আর আমিও ভাইয়ার কথা আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভাইয়া মজা করছে, তাই যা বলছিল সবেতেই হ্যাঁ হ্যাঁ করে সাইনও করে দিয়েছিলাম। তারপর ভাইয়ার সাথে এ বিষয়ে আমার আর কোনো দিনই কথা হয়নি। ভাইয়া কিছু বলেনি, আর আমিও তো সেই ঘটনা বেমালুন ভুলে গিয়েছিলাম। আবির মলিন হেসে বলল, ওই দিনই তোমার আমার সাথে বিয়ে হয়ে গিয়েছিল তানবীরের সাথে। সাথে সেখানে কাজী সাহেব সুজনরা উপস্থিত ছিল, তাছাড়া ফোনেও আমি ছিলাম। মেঘ হাঁ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির গলা খাকারি দিয়ে আবারও বলতে শুরু করলো, আমি সাইন করার দিন তোমাকে বউ হিসেবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বোঝানোর পরিস্থিতি ছিল না, তাই তানবীর যেভাবে পেরেছে ম্যানেজ করেছে। আমার কথা ছিল যেহেতু তোমার সাথে তখন মানসিক এবং শারীরিক কোনো সম্পর্ক আমি জড়াবো না, তাই শুধু আইনি কাজ সম্পন্ন করে রাখবো। বাসায় এসে যেভাবেই হোক তোমাকে পটিয়ে বাসার সবার অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি তখনও আবেগে গা ভাসাচ্ছিলাম। আমাদের বিয়ে আইনিভাবে নিবন্ধিত হয়ে গিয়েছিল। আমার এত বছরের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দিতে পেরে মনের সুখে হাওয়ায় বইছিল। আমার আকাশে বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজ বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যে ফুপির কথা জানতে পারি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তানবীরের সাথে ঘটে যাওয়া ঘটনা ভীত হয়ে আমি আইনি স্বীকৃতির জন্য জোরাজুরি করেছিলাম, কিন্তু ফুপির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। যেখানে ফুপির প্রেমের সম্পর্ক যেন মানেনি, সেখানে আমি কাউকেও না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়েটা কোন লেভেলের অপরাধ কাতারে পড়বে সেটা ভেবেই আঁতকে উঠছিলাম। এত বছরে নিজের মনে জমে থাকা স্বপ্নগুলো পিণ্ডীভূত করে যে কাচের বাড়িটা বানিয়েছিলাম, সে বাড়িটা মনের ভিতরে ঘটে যাওয়া আকস্মিক ভূমিকম্পে তছনছ করে দিয়েছিল। নিজের সাজানো স্বপ্ন ভাঙার সাথে সাথে ভেঙেছিল তোমাকে দেখার সব আকাঙ্ক্ষা। নিজের আক্ষেপে নিজেই পুড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু শেষ সময়ে তোমাকে দেওয়া কথাটা আমার কানে বাজছিল, আমাকে ছেড়ে যেতে পারবে না। সেই আদুরে অনন আমাকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছিল শুধুমাত্র তোমার কথা ভেবে। নতুনভাবে নিজেকে তৈরি করেছিলাম, কিন্তু বুকে ছিল আকাশ সমান ভয়। বাসার বিয়ের কথা জানালে তোলপাড় শুরু হবে, এটা খুবই ভালো বুঝেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতা আমার ছিল, কিন্তু তুমি সে আমার ছিলে না। তুমি এমনিতেই 7-8 বছর যাবৎ আমার সাথে কথা বলছিলে না। ওই অবস্থায় কোনো ক্রমেই যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তখন আব্বু চাচু কী করতো জানি না, কিন্তু তুমি হয় আমাকে খুন করতে, নয়তো নিজে সুইসাইড করতে। তার হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বরাবরই ভয় পাই, তখনও খুব ভয় পেয়েছিলাম তুমি ভুলক্রমেই কিছু বললেও সেটা তুমি করেই ছাড়বে। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ে করার স্বপ্ন আড়ালে হারিয়ে গেল। সেই থেকে আমার আতঙ্ক শুরু হলো। তানভীর রাকিব দুজনকে খুব জোরে করে বললাম ভুল করেও যেন বিয়ের টপিক না উঠায়, বিয়ের কথা যেন মন থেকে ভুলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাস আগেই দেশে ফিরলাম।
তখন সব ভুলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। প্রতিনিয়ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভব করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছর খানেকের মধ্যে আমি সফলও হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জড়ানো কথাগুলো শুনে তোমার ভালোবাসা পুরোপুরি নিশ্চয়তা পেয়েছিলাম। বাসার পরিস্থিতি, তোমার পরিস্থিতি দেখে তখন দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমি আবেগে বসে ঠিক কতটা ভুল করেছিলাম। আম্মুর বারবার জানতে চাও আমার কোনো পছন্দ আছে কি না। আব্বু একই প্রশ্ন পরোক্ষভাবে জিজ্ঞেস করে, সেই সাথে তোমার অতিরিক্ত যত্ন। আমি পাগল প্রায় হয়ে উঠেছিলাম যখন বুঝলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে আমি চাইলেও তারা পৃথিবীর সব কিছু আমার সামনে হাজির করতে পারবে। সেখানে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয়ই না, বরং তোমাকে চাইলে আব্বু আম্মু খুশি হতো, কিন্তু ওনারা তো জানতো না যে আমি ওনাদের হৃদয় আগেই ভেঙে ফেলেছি। আর না তুমি কিছু জানতে। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলাটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর না সম্ভব ছিল বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করার। তাছাড়াও তখনও তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করাটা বাকি ছিল। গত রমজানের আগে হুট করে সবার সামনে একদিন আমার বিয়ের কথা উঠল। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো, কোথাকার কোন মেয়ের কথা বলো। আমি মেজাজ হারিয়ে বললাম, 1 বছর বিয়ে করব না। আমি তাদের কিভাবে বুঝাতাম আমি যে তোমাকে বিয়ে করে ফেলেছি। তারপর রাকিবের বিয়ে ঠিক হলো, তখনও আব্বু আমাকে কথা শোনালো। এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন থেকে তোমাকে ভালোবাসি তারপর থেকে বলছিলাম আমি যেভাবেই হোক রাকিবের আগে বিয়ে করব। বিয়ে করেছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম। আবেগ আর কষ্টগুলো নিজের ভিতর চাপিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না। রাকিবের গায়ে হলুদের রাতে ফুপিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুধু একটা কথা বলছিলাম, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সেই ভুলের শাস্তিস্বরূপ মেঘকে আমার থেকে কেড়ে নিও না। আমি মেঘকে ছাড়া বাঁচব না। ফুপি নিরুপায় ছিল আমার কান্না দেখে, তবু কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেলে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসার কাজ শেষ করতে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখে তোমাকে প্রপোজ করব। রাতে বাসায় বিয়ের কথা বলবো। বাসা মানলে 2 তারিখে ধুমধাম করে গায়ে হলুদ হবে, না মানলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমিও 3 দিন আগে প্রপোজ করে বের হয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজারো শুকরিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছি। মেঘ হতবিহ্বল পাথরের মতো বসে আবিরের মুখ পানে চেয়ে আছে। কিছু জিজ্ঞেস করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আবির দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। মেঘের হাত থেকে কাগজ নিতে নিতে মেঘের মসৃণ গালে চুমু খেয়ে হঠাৎ ওই পুরো কণ্ঠে বলে উঠল, বউ, আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি, এর মধ্যে টাসকি খাওয়া মুড থেকে বেরিয়ে রোমান্টিক মুডে আসো। আমার বুকের ভিতরে প্রেম ভালোবাসা অফুরন্ত গরম পানির মতো টকবক করছে। তুমি রোমান্টিক মুডে না আসলে আমার অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি কি তাই চাও? মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকালো। আবির নিঃশব্দে হেসে চোখ টিপল। আবিরের নির্লজ্জ মার্কা কথা আর কাণ্ড দেখে মেঘ না পারতেও কিঞ্চিত হাসল। সকালের নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলে উপস্থিত। বন্যাও আজ সবার সাথে খেতে বসছে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালো, আবির আর মেঘ কি এখনও উঠেনি? মালিহা খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, দেখে আয় তো। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজা ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুম মেঘ আবির কেউ নেই। মিম রুমের ভিতরে ঢুকে ভালোভাবে দেখলো। সহসা বাহিরে এসে উচ্চস্বরে বলল, ভাইয়া আপু কেউই রুমে নেই। আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে তানবীরের দিকে তাকালো। তানবীর আতঙ্কিত কণ্ঠে বলল, আমি সত্যি কিছু জানি না। বন্যা ভুরুকুচকে সন্দেহ দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর
চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিললেন। বন্যা মুখ ফুলে আলগোছে ভুরু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদুস্বরে হেসে বলল, আসসালামু আলাইকুম সমন্দি সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীরের ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকির সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দ মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করলো। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘের আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেও, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাসতে মেঘের চুল হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টুমি পূর্ণ হাসি দেখে মেঘের স্নেহব্যঞ্জক প্রত্যশে একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়িত গত রাত ছিল আবিরের অতুষ্ণ অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কুঞ্জসপনাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তর্পণ ভালোবাসা অন্তর ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘ একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছে। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখে চাউনি আবিরে আচমকা ভুরু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনও এত লজ্জা পেলে হবে? লজ্জা অসার মেঘ মুখ ফুটে আরও কিছুই বলতে পারল না। খান বাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়া কি ছিল? মাহমুদা খান তপ্তস্বরে বলেন, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমেদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বলেন, বাসায় কে না কেউ অবশ্যই জানতো। আলী আহমেদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন, বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, ভাইজান কি রাগ করেছেন নাকি? আলী আহমেদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছেন। কেবল এর মধ্যেই মালিয়া খান রাশভারী কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়া কি দরকার ছিল? তোমরা যেহেতু সব কিছু আগে থেকে জানাতে, তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। আলী আহমেদ খান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠলেন। মালিয়া খানকে উদ্দেশ্য করে বলো, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমেদ খান হাসতে হাসতে বলেন, এসব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিয়া খান রাগী স্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমেদ খান চাপা স্বরে বলেন, এই যে আমার ছেলে করছো? তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিয়া খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলেছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বলেন, তোমার ছেলে আর মেঘের মামুনির বিয়ে আরও 3 বছর আগেই হয়েছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো সে ততটাও সাধারণ না। মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছে। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলেন, ভাইজান তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগে মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না, আর ধুমধাম করে ছেলেকে বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না, আমি কি কাবিন দিব আমার ছেলে? আর 9 বছর আগে
না বুঝেও কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছি কাবিন মেয়ে পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাথারি ছোটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে, তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলো, আবির মেয়েকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ, কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে নিয়ে এতটা বা কে বলেছে? তোর ছেলে। তানবীর বলেছে। হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর সে যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতে পারছে না। বর্ণারিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভাব কণ্ঠে বলল, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানবীর বারবার ঢোক গিলছে। আলী আহমেদ খান মৃদুকণ্ঠে বলেন, তানবীরকে কিছু বলে লাভ নেই, সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরও বড় নির্বোধ। কিভাবে কি হয়েছে, কিভাবে করেছে, এসব এখন আর জানতে হবে না, শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমেদ খান মৃদু হেসে বলল, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ? সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানবীর তিনজনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করছিল যেন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যায়। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকেই অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমি সেভাবে রিয়াক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানবীরদের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নাই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানবীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করলে 3 তারিখেই করতে হবে। যে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা বলো, এই বিয়ে আমি কোনোদিনও মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানবীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলে আসপদ্দার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানো অবস্থায় ছিল না। তানবীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাদশাহ থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে, সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানবীরের কথা থেকে আমিনার কথা বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ও কথাবার্তা শুনে আলোচনা তো দূর, বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখেই বিয়ে হবে। সরি, পর্বটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন বাহিরে আওয়াজ হচ্ছে, তো করতে অসুবিধা হচ্ছে। নেক্সট টাইম বড় করে পর্ব দিব।